সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট, প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন। ডেটা ম্যানেজমেন্টের বেসিক্যালি দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে ডেটা প্রসেসিং এবং অপরটি হচ্ছে ডেটা প্রেজেন্টেশন। আমাদের আজকের এই লেকচারে আমরা ডেটা প্রসেসিং অংশটুকুকে নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছি, আমরা ডেটা প্রসেসিং বলতে কি বুঝি। আমরা বিভিন্ন রিপোর্ট, ডায়াগ্রাম বা টেবিল তৈরির জন্য আমাদের যে ইনফরমেশন প্রয়োজন পড়ে, সেই ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের প্রথম কন্ডিশন আমাদের ডেটা কালেকশন করতে হয়। সেই ডেটাকে নিয়ে বিভিন্ন কার্যক্রমের যে কৌশল, সেটা কি বলছি আমরা ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিংকে আমরা অন্যভাবে বলতে পারি, এটা ডেটাকে অর্গানাইজ করার একটি টেকনিক বা মেথড, এবং এই ডেটা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা ডেটাকে পরবর্তীতে ইন্টারপ্রেট করতে পারি এবং তার উপর ভিত্তি করে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। ডেটা প্রসেসিং এর 5টি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে ডেটা এডিটিং, ডেটা কোডিং, ডেটা এন্ট্রি, ডেটা ক্লাসিফিকেশন এবং ডেটা টেবুলেশন। আমরা এবার ডিটেলস এই স্টেপগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে ডেটা এডিটিং। ডেটা এডিটিং হচ্ছে ডাটাকে ক্লিন করা বা ডাটাকে পরিচ্ছন্নভাবে আমাদের পরবর্তী কাজের উপযোগী করে গড়ে তোলা, তৈরি করে নেওয়া। এবং এই ডেটা পরিচ্ছন্নতার ফলে বা ক্লিনিংয়ের ফলে ডেটার কোয়ালিটি এনরিচ করে এবং ফলশ্রুতিতে আমরা খুব সহজেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করতে পারি। এখানে ক্লিনিং বলতে বোঝানো হচ্ছে ডেটার মধ্যে কোনো ভুল থাকলে, কোনো কিছু বাদ পড়ে গেলে এই বিষয়গুলোকে ঠিকঠাক করা, এটাই হচ্ছে ডেটা ক্লিনিং। এবং এই ক্লিনিংয়ের মাধ্যমে ডেটার অ্যাকুরেসি অনেক বেশি বৃদ্ধি পায় এবং ক্লিনিংয়ের মাধ্যমে পরবর্তী ডেটা প্রসেসিংয়ের যে ধাপ রয়েছে ডেটা কোডিং এবং তার পরবর্তীতে অন্যান্য যে অ্যানালাইসিসের ধাপগুলো রয়েছে বা ডেটাকে নিয়ে বিভিন্ন কম্পিউটেশনের অংশগুলো রয়েছে, সেগুলো আমরা খুব সহজেই করতে পারি। এবং ডেটা এডিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের ডেটা প্রসেসিংয়ের পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটি কমপ্লিট, এরর ফ্রি, রিডেবল এবং অর্থী একটি ডাটা সেট পাই। ডেটা এডিটিংয়ে দুটি স্টেজ রয়েছে। প্রথম স্টেজটি হচ্ছে ফিল্ড এডিটিং এবং পরবর্তীতে হচ্ছে পোস্ট ফিল্ড এডিটিং। ফিল্ড এডিটিং হচ্ছে আমরা ডেটা নিয়ে আসার পরে আমাদের চেক করতে হবে যে আমাদের ডাটাতে কোনো অ্যাব্রিভিয়েটেড ফর্ম রয়েছে কিনা, থাকলে সেগুলোকে ঠিক করতে হবে। এটা বেসিক্যালি ইন্টারভিউয়ার বা যিনি তথ্য সংগ্রহ করেন তিনি করে থাকেন। এর মধ্যে আরও যে বিষয়গুলো পড়ে সেগুলো হচ্ছে যে আমাদের কোনো রকম লিখার কোনো রকম ভুল রয়েছে কিনা, থাকলে সেগুলো আমরা ঠিক করব। আমাদের যে রেসপন্স যেই রেঞ্জের মধ্যে আসার কথা ছিল, আমাদের রিপ্লাইগুলো রেসপন্ডেন্টের তাদের যে রিপ্লাইগুলো দিবেন সেই রিপ্লাইগুলো যেই রেঞ্জের মধ্যে, ধরি আমাদের নলেজ স্কেলে একজন রেসপন্ডেন্টের সর্বোচ্চ 25 পাওয়ার কথা এবং সর্বনিম্ন 0 পাওয়ার কথা, সেই ক্ষেত্রে কোনো রেসপন্ডেন্ট যেন 25-এর বেশি না পায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করা, বা পেলে তার মানে ওটা ভুল রয়েছে, ওই ভুলটাকে সংশোধন করা। অর্থাৎ আউট অফ রেঞ্জ হয়ে গেলে সেটাকে কারেকশন করা, সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। তারপরে আমাদের কোথাও যদি কোনো নোট লিখতে ইনকমপ্লিট নোট আমরা লিখে থাকি, সেটাকে কমপ্লিট করা এবং কোনো নোট লেখা থাকলে সেই নোটের উপর ভিত্তি করে ডেটাকে ঠিকঠাক করা, এগুলো হচ্ছে ফিল্ড এডিটিং এর অংশ। আর এরপরে আরেকটি স্টেজ রয়েছে, সেটি হচ্ছে পোস্ট ফিল্ড এডিটিং। পোস্ট ফিল্ড এডিটিং একটি সার্ভে কমপ্লিটলি শেষ হয়ে যাওয়ার পরে সাধারণত সেই সার্ভের
থেকে যে তথ্যগুলো পাওয়া হয়, ডেটাগুলো পাওয়া হয়, সেই ডেটাগুলো সবগুলো থরলি চেক করা হয়, যে যে ভুলগুলো কথা একটু আগে বললাম সেই ভুলগুলো রয়েছে কিনা সেগুলোকে পুনরায় চেক করাটাই হচ্ছে পোস্ট ফিল্ড এডিটিং। এটা বেসিক্যালি সুপারভাইজার করেন বা ইন্টারভিউয়ারের সুপারভাইজার যিনি থাকেন তিনি সাধারণত এটা করে থাকেন। এর মধ্যে একইভাবে রয়েছে আউট অফ রেঞ্জ রেসপন্স রয়েছে কিনা সেটা দেখা, এবং কোনো রেসপন্ডেন্ট ইনকারেক্টলি স্কিপ করে চলে গিয়েছে কিনা বা কোনো তথ্য নেওয়া হয়নি এরকম কিছু রয়েছে কিনা সেই বিষয়গুলোকে খেয়াল করা এবং সম্ভব হলে সেগুলোকে সমাধান করা। এবং প্যানেল স্টাডি, অর্থাৎ আমরা যদি একই রেসপন্ডেন্টের কাছ থেকে বিভিন্ন বছরের ডেটা নিয়ে আসি, আমার যদি এমন হয় যে আগের বছরে ডেটার সাথে আমার পরের বছরের ডেটা মিলছে না, তাহলে এই বিষয়টাকেও হচ্ছে আমার কম্প্যাটিবিলিটিটা আমাকে একটু চেক করে নিতে হবে। এগুলো সবগুলোই আসলে ডেটা এডিটিং এর অংশ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে যদি আমার ডেসিমাল পয়েন্ট, আমি যে তথ্য নিয়ে আসলাম সেখানে ডেসিমাল পয়েন্ট যদি আমার কোনো ভুল জায়গায় আমি ডেসিমাল পয়েন্ট দিয়ে দিই, সেটা আমাকে খেয়াল করতে হবে। আমি যদি কোনো রেসপন্সকে তুলতে বা রেসপন্সকে লিপিবদ্ধ করতে যদি আমি স্কিপ করে যাই, অথবা কোনো রেসপন্স যদি নাই নেওয়া হয়, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আমাদের ইয়েস নো চয়েসটা ঠিক মতো অপশনটা নেওয়া হয়েছিল কিনা সেটাকে খেয়াল করতে হবে। রেসপন্সটা ঠিক মতো নেওয়া হয়েছিল কিনা সেটা খেয়াল করতে হবে। মেজারমেন্ট ইউনিটগুলো ঠিক মতো আছে কিনা, আমরা ঠিক মতো লিপিবদ্ধ করেছি কিনা সেটা খেয়াল করতে হবে। আমাদের নিউমারিক যে এন্ট্রিগুলো সেটা ঠিক মতো আমরা নিউমারিক এন্ট্রিগুলো নিয়েছি কিনা সেটাও খেয়াল করতে হবে। আমাদের ডেসিমালের যে লোকেশনগুলো ছিল সেই লোকেশন, অর্থাৎ দশমিকের ঘরগুলো যেখানে যেখানে ছিল সেই জায়গাগুলোতে আমরা ঠিকমতো এন্ট্রি করেছি কিনা এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এগুলোই আসলে ডেটা এডিটিং এর উদাহরণ। আমরা এরপর চলে আসছি দ্বিতীয় ধাপ, ডেটা প্রসেসিং এর, ডেটা কোডিং এ। কোডিং আসলে হচ্ছে একটি খুবই সংক্ষিপ্ত শব্দ অথবা শব্দাংশ, যেটা একটি প্যারাগ্রাফ বা একটি বাক্যাংশ অথবা বাক্যকে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কোডিং একটি ডেটাকে লেবেল করার জন্য, ডেটাকে কম্পাইল করার জন্য এবং অর্গানাইজ করার জন্য সাধারণত ব্যবহার করা হয়। কোডিং বিভিন্নভাবে করা যেতে পারে। শব্দ দিয়ে করা যেতে পারে, শব্দাংশ দিয়ে করা যেতে পারে, নাম্বার দিয়ে করা যেতে পারে, সিম্বল দিয়ে করা যেতে পারে। যেমন ছাত্রদের জন্য স্টুডেন্ট আইডি, এটা ওয়ান কাইন্ড অফ কোডিং। এরকমভাবে কোডিং করা যেতে পারে। আমরা যদি একটি উদাহরণ এখানে দেখি, আমরা দেখতে পাই যে আমরা যে তথ্য সংগ্রহ করে নিয়ে আসি কোশ্চেনিয়ারের মাধ্যমে রেসপন্ডেন্টের কাছ থেকে, তাহলে আমাদের কোশ্চেনিয়ারের প্রথমে আমরা একটি সিরিয়াল নাম্বার দিই। এটা হচ্ছে রেসপন্ডেন্টকে আইডেন্টিফাই করার জন্য কোড করা। অ্যাকচুয়াল যে নাম্বার থাকবে সেই নাম্বার হয়তো আমরা ব্যবহার করব। আমরা যদি একাধিক উপজেলা থেকে তথ্য সংগ্রহ করি, তাহলে আমরা ধরতে পারি সদর উপজেলার জন্য কোড 1, বীরগঞ্জ উপজেলার জন্য কোড 2, বিরল উপজেলার জন্য কোড 3। এইভাবে আমরা বিভিন্ন উপজেলাগুলোকে কোড করে নিতে পারি, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। এটা কি বলা হচ্ছে কোডিং। একইভাবে আমরা রেসপন্ডেন্টের বয়সকে আমরা অনেক সময় বছরে আমরা সাধারণত বছরেই এটাকে প্রকাশ করে থাকি, যে একজন রেসপন্ডেন্টের বয়স যদি 20 বছর হয়, আমরা 20 সংখ্যাটা ধরে নিই। এটা হচ্ছে তার বয়সের জন্য কোড করা, অ্যাকচুয়াল ইয়ারটাকে আমরা এখানে কোড করলাম নিউমেরিক্যাল ভ্যালুতে। একইভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, একইভাবে ইনকাম, এগুলোকে আমরা কোড করে নিই। এটা হচ্ছে কোডিং এর একটি স্যাম্পল বা একটি উদাহরণ। তাহলে আমরা দুটো ধাপের আগে দেখলাম, ডেটা এডিটিং এবং ডেটা কোডিং। ডেটা এডিটিং এর মাধ্যমে ডেটাকে আমরা ক্লিন করি এবং ডেটা কোডিং এর মাধ্যমে আমরা ডেটাকে কোয়ান্টিটেটিভ নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন করি। এই দুটি ধাপ পার হওয়ার পরে আমরা ডেটাকে এন্ট্রি করি যে কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে। স্প্রেডশিটগুলো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা, তবে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা সাধারণত
SPSS স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করে থাকি। এই সফটওয়্যারে একটি মাস্টার শিট তৈরি করে আমাদেরকে ডেটাগুলোকে রেসপন্ডেন্টের সিরিয়াল নাম্বার অনুযায়ী বিভিন্ন ভেরিয়েবলগুলো তথ্যগুলোকে রেসপন্ডেন্টের বিভিন্ন ভেরিয়েবলের তথ্যগুলোকে আমাদের স্প্রেডশিটে SPSS এর স্প্রেডশিটটিতে এন্ট্রি করতে হবে। এরপরে 4 নম্বর যেই স্টেজ রয়েছে ডেটা ক্লাসিফিকেশন। আমরা ডেটা ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। ক্লাসিফিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাটাকে অ্যারেঞ্জ করা হয়। অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে ডেটার যে ডেটাগুলো হোমোজেনাস বা একই রকম সেগুলোকে একটি গ্রুপে, এবং হেটেরোজেনাস কিন্তু সংশ্লিষ্ট এইরকম ডেটাগুলোকে আলাদা গ্রুপে শ্রেণীবিন্যাস করা হয়। এটা কি বলা হচ্ছে? ডেটা ক্লাসিফিকেশন। এই ক্ষেত্রে ডেটাগুলোকে তাদের কমন ক্যারেক্টারিস্টিক্সের হোমোজেনিটির উপর ভিত্তি করে গ্রুপিং করা হয়, কিন্তু দুটি গ্রুপের মাঝে আবার হেটেরোজেনাস কন্ডিশন থাকে, কিন্তু গ্রুপ দুটো আবার রিলেটেড হয়। যেমন আমরা যদি বলি একজন রেসপন্ডেন্টের বয়স ভিত্তিক তাকে আমরা যদি ক্লাসিফাই করি, ইয়াং আমরা ধরি সাধারণত 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত, মিডেস্ট সাধারণত আমরা ধরি 36 থেকে 50 বা 55 বছর বয়স পর্যন্ত, এবং ওল্ডেস্ট আমরা ধরি সাধারণত 50 থেকে বা 55 থেকে তার উপরের বয়সের পর্যন্ত। এই যে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ বয়সের ভিত্তিতে এখানকার রেসপন্ডেন্টরা হোমোজেনাস, তারা একটি গ্রুপে থাকলো ইয়াং গ্রুপ। আবার 36 থেকে 55 বছর বয়স পর্যন্ত রেসপন্ডেন্টরা হোমোজেনাস, তারা একটি গ্রুপে থাকলো, সেটা হচ্ছে মিড এজড গ্রুপ। অর্থাৎ উইদিন দ্য গ্রুপ রেসপন্ডেন্টরা হোমোজেনাস, কিন্তু ইয়াং এবং মিড এজড তারা আবার হেটেরোজেনাস, কিন্তু তারা রিলেটেড এজের উপর ভিত্তি করে দুটা ক্লাস। এটা হচ্ছে তারা এইভাবে তারা রিলেটেড, কিন্তু ইয়াংয়েস্ট এবং মিড এজড এই দুটো হচ্ছে হেটেরোজেনাস। অর্থাৎ ক্লাসিফিকেশনের মাধ্যমে আমরা এই বিষয়টিকে নিশ্চিত করতে পারি, বা এই বিষয়টিকে আমরা করে থাকি। তো আমরা কিভাবে ডেটাকে ক্লাসিফাই করতে পারি, আমাদের বেসিসগুলো কি কি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের রিসার্চের ক্ষেত্রে আমরা যখন ডেটাকে ক্লাসিফাই করব, আমাদের বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয়। এই অংশটুকু যদি একটু আমরা মনোযোগ দিয়ে শুনি, তাহলে হয়তো আমাদের সেই কনফিউশনটুকু পরবর্তীতে অনেকটা কমে আসবে। বেসিস অফ ক্লাসিফিকেশন, বিভিন্ন বেসিস রয়েছে। যেমন প্রথমে আমরা ডেটাকে জিওগ্রাফিক্যাল অথবা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ক্লাসিফাই করতে পারি। যেমন আমি যদি দিনাজপুর জেলার 4টি উপজেলা নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে 4টি উপজেলা অনুযায়ী আমরা ডেটাগুলোকে ক্লাসিফাই করতে পারি। যে সদর উপজেলার কৃষকদের গড় বয়স এত, বীরগঞ্জ উপজেলার কৃষকদের গড় বয়স এত, বিরল উপজেলার কৃষকদের গড় বয়স এত, কাহারোল উপজেলার কৃষকদের গড় বয়স এত। অর্থাৎ উপজেলার ভিত্তিতে আমরা বা জিওগ্রাফিক্যাল ভিত্তিতে আমরা ডেটাকে ক্লাসিফাই করতে পারি, এবং তার ভিত্তিতে আমরা ফার্মারদেরকে ডিস্ট্রিবিউশনটাকে যদি শো করি, তাহলে এই যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বেসড ক্লাসিফিকেশন। এরপরে আমরা ডেটাকে ক্লাসিফাই করতে পারি ক্রোনোলজিক্যাল ক্লাসিফিকেশন বা সময়ের ভিত্তিতে। ধরলাম দিনাজপুর জেলার সদর উপজেলায় 2010 থেকে 2017 সাল পর্যন্ত রাইসের ইল্ড ডেটা রয়েছে আমার কাছে। সেই ডেটাগুলোকে যদি আমি ইয়ের ভিত্তিতে বছরের ভিত্তিতে সাজাই, 2010 সালে রাইসের গড় ইল্ড ছিল এত, 11তে এত, 12তে এত, 13তে এত, এইভাবে বিভিন্ন সময়ের বছরের ভিত্তিতে আমরা যদি ডেটাকে অ্যারেঞ্জ করি বা ক্লাসিফাই করি বা ডিস্ট্রিবিউট করে শো করি, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপরে আমরা কোয়ালিটেটিভলি ডেটাকে ক্লাসিফাই করতে পারি, যেটাকে আমরা বলছি কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন। যেমন একটি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে রিলিজিয়ন, ধর্ম। আমরা আমাদের
ধরলাম আমরা ৮০ জন কৃষকের কাছ থেকে তথ্য নিয়েছি। আমার ৮০ জন কৃষকের মধ্যে মুসলিম কৃষক কতজন ছিলেন, সনাতন ধর্মের কতজন ছিলেন, তারপরে অন্যান্য ধর্মের কতজন ছিলেন, এইভাবে আমরা যদি কোনো ডিস্ট্রিবিউশন দেখাই সেটা হবে আমাদের কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন বেসড অন রিলিজিয়ন। এভাবে আমরা ডেটাকে ক্লাসিফাই করতে পারি। আমরা ডেটাকে একইভাবে আবার কোয়ান্টিটেটিভলিও ক্লাসিফাই করতে পারি। যেমন মান্থলি ইনকাম বেসড আমরা ডেটাকে ক্লাসিফাই করতে পারি। লো ইনকাম, মিডিয়াম ইনকাম, হাই ইনকাম, আমরা নির্দিষ্ট রেঞ্জ ধরে সেই রেঞ্জের ভিতরে যাদের ইনকাম পড়বে সেই ডেটা সেই কৃষকদেরকে আমরা সেই রেঞ্জ অনুযায়ী ডিস্ট্রিবিউশনটাকে শো করে আমরা ক্লাসিফাই করতে পারি। কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনের আরো কিছু ভাগ রয়েছে, 4 ভাবে এটা করা যায়। আমরা যদি একটু দেখি, ক্লাসিফিকেশন বেসড অন সোশ্যাল স্ট্যান্ডার্ড। সোসাইটিতে যে স্ট্যান্ডার্ড প্রিভেইল করে তার উপর ভিত্তি করে আমরা যদি ক্লাসিফিকেশন করতে পারি। যেমন সাধারণভাবে বাংলাদেশের সোসাইটিতে আমরা 1 থেকে 4 জন যদি পরিবারের লোক সংখ্যা হয় আমরা সাধারণত ছোট পরিবার বলি। আবার 5 থেকে 6 জন হলে আমরা মধ্যম পরিবার বলি। আবার যদি 6-এর উপরে লোক সংখ্যা হয় একটি পরিবারে আমরা সেটাকে সাধারণত বড় পরিবার বলি। এই যে সোশ্যাল একটি স্ট্যান্ডার্ডের ভিত্তিতে ফ্যামিলি সাইজটাকে ক্লাসিফাই করা হলো, এটা একটা বেসিস হতে পারে। এই বেসিসটা হচ্ছে সোশ্যাল স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে। এরপরে ক্লাসিফিকেশন অন লেজিসলেটিভ স্ট্যান্ডার্ড, আইনগত কোনো বিষয়ের উপর ভিত্তি করে। যেমন আমাদের ফার্ম সাইজের জন্য সরকারিভাবে ডিএই একটি ক্লাসিফিকেশন দিয়ে দিয়েছে। আমরা যদি এখানটায় ক্লাসিফিকেশনটা দেখি আমরা দেখতে পাই ল্যান্ডলেস, মার্জিনাল, স্মল, মিডিয়াম এবং লার্জ ফার্মারদের ফার্ম সাইজ হোল্ডিং এর উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের ফার্ম সাইজ হোল্ডিং এর উপর ভিত্তি করে তাদেরকে ক্লাসিফাই করা হয়েছে। এইভাবে আমরা কোনো লেজিসলেটিভ স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আমাদের ডেটাকে ক্লাসিফাই করতে পারি। এরপরে আমরা ক্লাসিফাই করতে পারি আমাদের পসিবল স্কোরের উপর ভিত্তি করে। আমাদের পসিবল যে স্কোর রয়েছে, ধরলাম আমি কৃষকদের নলেজ মেজার করব, নলেজের রেঞ্জ হতে পারে 0 থেকে 24। তাহলে সেক্ষেত্রে এই যে পসিবল রেঞ্জ 0 থেকে 24 অর্থাৎ সর্বনিম্ন 0 পাওয়ার সুযোগ রয়েছে এবং সর্বোচ্চ 24 পাওয়ার সুযোগ রয়েছে, এটা হচ্ছে পসিবল স্কোর। এই পসিবল স্কোরটাকে সমান ভাগে ভাগ করে, 3টি ভাগে ভাগ করে অথবা 4টি ভাগে ভাগ করে, আমরা যে কটা ভাগই ভাগ করি সমান ভাগে ভাগ করে আমরা ডেটাকে ক্লাসিফাই করতে পারি। এখানে একটি উদাহরণ দেয়া রয়েছে। যদি কৃষকদের আইপিএম অ্যাডপশনের পসিবল রেঞ্জ 0 থেকে 45 হয় এবং আমরা যদি 3টি ভাগে ভাগ করতে চাই, 3টি ক্লাসে ভাগ করতে চাই এক্ষেত্রে, তাহলে আমরা এইভাবে ভাগ করতে পারি: লো অ্যাডপশন, মিডিয়াম অ্যাডপশন, হাই অ্যাডপশন। লো অ্যাডপশনের জন্য আমার রেঞ্জ হবে 0 থেকে 15, মিডিয়ামের জন্য 16 থেকে 30 এবং হাই অ্যাডপশনের জন্য 31 থেকে 45। অর্থাৎ আমার পসিবল রেঞ্জটাকে সমান 3টি ভাগে ভাগ করে নেওয়া। এটা সবচেয়ে বেশি সুইটেবল আমাদের মাস্টার্স লেভেলে ডেটা অ্যানালাইসিসের সময় ডেটা ক্লাসিফিকেশনের জন্য। এরপরে আসছি আমরা ক্লাসিফিকেশন কনসিডারিং মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এক্ষেত্রে যেটা করা হয়, একটি ভ্যারিয়েবলের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে ডেটাকে ক্লাসিফাই করা হয়। আমরা যদি এখানটায় দেখি, একটি উদাহরণ দেয়া রয়েছে। যদি এমন হয় যে আইপিএম অ্যাডপশন স্কোর, কৃষকদের আইপিএম অ্যাডপশন স্কোরের মিন 25 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, তাহলে আমরা লো অ্যাডপশন, মিডিয়াম অ্যাডপশন, হাই অ্যাডপশন এটাকে 3টি ক্লাসে যদি ভাগ করতে চাই, তাহলে আমার মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর থেকে ছোট গ্রুপের যেই স্কোরগুলো পাবেন কৃষকেরা, ওই কৃষকরা পড়বেন লো অ্যাডপশন গ্রুপে।
এবং মিন মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই গ্রুপের মধ্যে বা এই ক্লাসের মধ্যে যে স্কোরগুলো পড়বে সেই স্কোরের কৃষকরা পড়বেন মিডিয়াম অ্যাডাপশন ক্যাটাগরিতে, এবং মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই স্কোরের মধ্যে যেই কৃষকদের স্কোর পড়বে, এই স্কোর রেঞ্জের মধ্যে যে কৃষকদের স্কোর পড়বে তাদের আমরা ফেলতে পারি হাই অ্যাডাপশন ক্যাটাগরিতে। উদাহরণ হিসেবে যদি এখানে বলা হয় যে 25 এবং 5, 25 হচ্ছে মিন এবং 5 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে আমার লো অ্যাডাপশন গ্রুপ ধারণ করবে 25 বিয়োগ 5 সমান সমান 20 বা 20 এর নিচের স্কোর সম্পন্ন কৃষকরা লো অ্যাডাপশন ক্যাটাগরিতে পড়বে, এবং এই সূত্র অনুযায়ী 20 থেকে 30 ক্যাটাগরি কৃষকরা পড়বে মিডিয়াম অ্যাডাপশনে এবং 30 এর উপরের ক্যাটাগরি কৃষকরা পড়বে হাই অ্যাডাপশনে। তো এই হলো মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে ডেটার ক্লাসিফিকেশন। এখন একটি বিষয় সামনে চলে আসে যে এখনকার সমসাময়িক এগ্রিকালচারাল এক্সটেনশনে আমাদের যে ট্রেন্ড আমাদের রিসার্চে আমরা সেখানে দেখতে পাই আসলে মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই নিয়মটার থেকে বেশি সাজেস্ট করা হয় ইকুয়াল ডিভাইডেশন অফ দ্য পসিবল রেঞ্জ, অর্থাৎ এর আগের আমরা যে গ্রুপটির কথা বললাম, যে ক্লাসিফিকেশনের বেসিসটির কথা বললাম, এই ক্লাসিফিকেশনের বেসিসটা ক্লাসিফিকেশন বেসড অন পসিবল স্কোর বা ইকুয়াল ডিভাইডেশন অফ দ্য পসিবল স্কোর, এই বেসিসটাকেই বেশি ফলো করতে বলা হয়। তো ছাত্রছাত্রীদের কাছে আমার রিকোয়েস্ট হলো যদি সম্ভব হয় তোমরা এই পসিবল স্কোর বেসড ক্লাসিফিকেশন করার চেষ্টা করবা, তারপর যদি কোথাও না বোঝো দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবা। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত 4টি ধাপ দেখলাম ডেটা প্রসেসিং এর: এডিটিং, কোডিং, এন্ট্রি, ক্লাসিফিকেশন। এখন আমরা আসছি ডেটা টেবুলেশনে। ক্লাসিফিকেশনের পরে ডেটাকে আমরা টেবুলেট করব। টেবুলেশন হচ্ছে সিস্টেমেটিক রিপ্রেজেন্টেশন অফ নিউমেরিক্যাল ডেটা ইন রোস অ্যান্ড কলামস, অর্থাৎ কলাম এবং রো অনুযায়ী ডেটাগুলোকে সিস্টেমেটিকলি রিপ্রেজেন্ট করা, এটাকে বলছি আমরা টেবুলেশন। টেবুলেশন আসলে আমাদের রেজাল্টকে সামারাইজ ফর্মে শো করতে সাহায্য করে, আর টেবুলেশনের মাধ্যমে আমরা আমাদের ফাইন্ডিংসগুলোকে খুবই সহজবোধ্যভাবে সিম্পলার ওয়েতে দেখতে পাই, আমরা ট্রেন্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারি, এবং আমাদের বিভিন্ন ভ্যারিয়েবলের মাঝে যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপগুলোকে যেমন দেখতেও পাই, তেমনি আবার বিভিন্ন ভ্যারিয়েবলের মাঝে রিলেশনশিপগুলোকে কম্পেয়ারও করতে পারি। অর্থাৎ টেবুলেশন আমাদেরকে আমাদের ফাইন্ডিংসটা ইন ব্রিফ আমাদের সামনে শো করে। তো টেবুলেশনের সময় একটি টেবিল আমাদের টেবিল তৈরি করতে হয়, এবং এই টেবিলের যে কম্পোনেন্টগুলো থাকে একটি টেবিলের সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই একটু। একটি টেবিলে এই সমস্ত বিষয়গুলো থাকে, আমরা হয়তো এর আগে খেয়াল করেছি, না করে থাকলে আমরা এখান থেকে দেখতে পাবো একটি টেবিলে প্রথমত থাকে টেবিলের নাম্বার, তারপর থাকে টেবিলটির টাইটেল, টেবিলটির হেড নোট থাকে, তারপর থাকে টেবিলটির কলাম এবং স্টাব, বা রোতে যেটা থাকে সেটাকে বলছি আমরা স্টাব, আর কলামে যেটা থাকে সেটা তো কলামই। টেবিলে কলামের ক্যাপশন থাকে, কলামের হেড থাকে, কলামের সাব হেডও থাকতে পারে, তারপরে হচ্ছে কলামের টোটাল এই জায়গাটায় হতে পারে নিচে, আর রোতে বা স্টাবে থাকতে পারে স্টাব হেডিং, স্টাব এন্ট্রিস, এরপরে রো টোটালের জন্য হচ্ছে আরেকটি কলাম এখানে থাকতে পারে, আর পুরো হলুদ অংশ এখানে যেটা দেয়া রয়েছে সেটা হচ্ছে বডি অর ফিল্ড অফ দ্য টেবিল, আর টেবিলের নিচে থাকবে ফুটনোট এবং সোর্স নোট। আর একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে টেবিলের টাইটেল সবসময় টেবিলের উপরে থাকে, আর ফিগারের টাইটেল সবসময় ফিগারের নিচে থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তো এই হলো একটি টেবিলের বিভিন্ন কম্পোনেন্ট। ডিটেলসটা আমরা আমাদের যেই বইটি রয়েছে সেই বইয়ে পাবো। তো আমাদের আজকের আলোচনায় এটুকুই।
আজকের আলোচনায় আমরা দেখলাম ডেটা প্রসেসিং এর যে 5টি ধাপ রয়েছে: ডেটা এডিটিং, ডেটা কোডিং, ডেটা এন্ট্রি, ক্লাসিফিকেশন এবং টেবুলেশন। তো আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করা যেতে পারে, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করা যেতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।